ক্লাস 10 আজকে বায়ুমণ্ডলের উপাদান অর্থাৎ কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার পড়ব। তো বায়ুমণ্ডল জিনিসটা কি? আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীকে ঘিরে একটা গ্যাসীয় আবরণ, এরকমভাবে একটা গ্যাসীয় আবরণ পুরো পৃথিবীকে ঘিরে আছে। এটা কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত আছে? না, ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। এবার দেখব বায়ুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত। বায়ুমণ্ডলের যেটা মূল উপাদান সেটা হচ্ছে গ্যাসীয় উপাদান। তাহলে একে লিখি গ্যাসীয় উপাদান, অর্থাৎ গ্যাসিয়াস কম্পোনেন্টস। দুয়ে জলীয় বাষ্প, অর্থাৎ এটা হচ্ছে ওয়াটার ভেপার। তিনে আছে কঠিন বস্তুকণা। এটা কি না, ডাস্ট পার্টিকেল। তাহলে কি কি গেল বায়ুমণ্ডলের উপাদানগুলো? একটা হচ্ছে গ্যাসীয়, আর একটা জলীয় বাষ্প, যদিও গ্যাসীয় উপাদান তবুও ইম্পর্টেন্সের জন্য একে আলাদা করে একটা ভাগ করেছি। আর থার্ড হচ্ছে ডাস্ট পার্টিকেল, অর্থাৎ যে সমস্ত ধূলিকণা বা ছাই আগ্নেয়গিরি থেকে যে সমস্ত ধূলিকণাগুলো এসে মিশছে, লবণকণা, ফুলের রেণু। অ্যাকচুয়ালি এই ডাস্ট পার্টিকেলটা বলতে এটা এরোসল, অর্থাৎ বায়ুমণ্ডলে ভাসমান কিছু কঠিন বস্তুকণা। এবার আমরা কি করব, গ্যাসীয় উপাদানগুলো কি কি আছে সেই গ্যাসীয় উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, গ্যাসীয় উপাদান যেগুলো আছে তাকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে। এর দাগে বলি স্থায়ী উপাদান, মানে স্থায়ী গ্যাসিয়াস কম্পোনেন্টস যেগুলো, সেগুলো হচ্ছে পার্মানেন্ট। আচ্ছা, এই স্থায়ী গ্যাসীয় উপাদানগুলো কি কি আছে সেগুলো একটু বলি। আমি প্রথমে সংকেতগুলোই দিচ্ছি। প্রথমে বলি বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানটার পরিমাণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কত শতাংশ আছে? না, 78.08%। এরপরে সবচেয়ে বেশি কি আছে? অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কত? 20.94%। এরপরে যেটা আছে আর্গন বা এআর, আর্গন কত পার্সেন্ট আছে? 0.93%। কার্বন ডাইঅক্সাইড CO2 কতটা আছে? 0.03%। এরপরে যেগুলো আদার্স বা অন্যান্য আছে, অন্যান্য কতটা আছে? 0.003%। আচ্ছা, এগুলো গেল পার্মানেন্ট গ্যাসিয়াস কম্পোনেন্টস। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে জেনন, হিলিয়াম, ক্রিপ্টন, নিয়ন। এইগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় বায়ুমণ্ডলে থাকে। আর কি আছে না, সেগুলো হচ্ছে পরিমাণ কোনো ঠিক, এগুলো যেমন পার্মানেন্ট একটা অ্যামাউন্ট আছে, এটা খুব ফ্লেক্সিবল অ্যামাউন্টে থাকে। সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে O3, ওজোন গ্যাস, আচ্ছা আগে হেডিংটা করি। এটা অতিমাত্রায় পরিবর্তনশীল।
অর্থাৎ এগুলো হচ্ছে ফ্লেক্সিবল কম্পোনেন্ট। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ওজোন, যেটা O3। আচ্ছা, আর কি আছে না, এর মধ্যে আছে মিথেন, আর কি আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর কি আছে SO2 সালফার ডাইঅক্সাইড, আর কি আছে কার্বন মনোক্সাইড CO। এইগুলো ছাড়াও আরেকটা জিনিসকে এর মধ্যেই ধরা হয়, যেটা আমরা অন্য একটা পয়েন্ট করেছি, সেটা হচ্ছে ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। তাহলে এই যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, এইগুলো একই অনুপাতে থাকে, অর্থাৎ এগুলো পাল্টে পাল্টে যায় না। আর এইগুলো, এই যে গ্যাসীয় উপাদানগুলো থাকে, জেনন, হিলিয়াম, ক্রিপ্টন, নিয়ন, এগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। আর এর উপাদানগুলো মানে পরিমাণটা, উপাদানের পরিমাণটা অর্থাৎ O3, মিথেনের, নাইট্রাস অক্সাইডের, এর উপাদানের পরিমাণটা পাল্টে পাল্টে যায়, সেই জন্য এটাকে বলছি ফ্লেক্সিবল কম্পোনেন্ট। আচ্ছা, এরপরে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে এই নাইট্রোজেন এতটা পরিমাণে বায়ুমণ্ডলে উপস্থিত, এর কি ভূমিকা আছে, O2 এতটা পরিমাণে উপস্থিত, এর কি ভূমিকা আছে, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো বা এখানে যেগুলো ফ্লেক্সিবল কম্পোনেন্টস আছে সেগুলোর কি ভূমিকা আছে বায়ুমণ্ডলে। তারপরে আমরা আসবো কি না, টোটালি বায়ুমণ্ডলটা থাকার জন্য আমাদের প্রাণী জগতের বা জীব জগতের কি উপকার হয়েছে বা এর গুরুত্বটা কি। তাহলে এই যে অংশটা আমি মুছে দিয়ে আলোচনা করছি নাইট্রোজেনের গুরুত্ব। আচ্ছা, নাইট্রোজেন কি করছে? নাইট্রোজেন বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে আছে। এই নাইট্রোজেন কি করে না, প্রাণীদেহে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। তাহলে আমাদের খাদ্য ও পুষ্টির একটা অংশ হচ্ছে নাইট্রোজেন থেকে আসে। দুয়ে কি না, রাসায়নিক সার তৈরি হয় নাইট্রোজেন থেকে। তিনে কি হয় না, এই যে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কি করে, সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে এবং মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটিটা উর্বর হয়। তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি করে। আচ্ছা, এটা গেল নাইট্রোজেনের কাজ। এবার যদি আমরা অক্সিজেন, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ওটাও আছে 20%-এর মতো, তো এবার আসছি অক্সিজেন। অক্সিজেন 20.94% বলেছি, ফলে অক্সিজেনটাও অনেকটা। এটার আলাদা করে বলার কিছু নেই, মানুষ সহ যে বিভিন্ন প্রাণী জগৎ, তারা শ্বাসকার্য এক মুহূর্ত চালানো সম্ভব হবে না কি ছাড়া, O2 ছাড়া। এছাড়া কি হয়, দহন, অর্থাৎ আমরা কোনো কিছু জ্বালাচ্ছি, আগুন জ্বালানোর জন্য সবসময় অক্সিজেন দরকার, অক্সিজেন না থাকলে দহন কার্য সম্ভব নয়। তিনে হচ্ছে জারণ বা অক্সিডেশন। এখানে FeO তার সঙ্গে অর্থাৎ ফেরাস অক্সাইডের সঙ্গে যদি জল মিশে, অক্সিজেন মিশে, তখন এই ফেরাস অক্সাইডটা টুয়াইস Fe2O3 3H2O অর্থাৎ ফেরিক অক্সাইডে পরিণত হয়। তখন লোহা সহজেই ভেঙে যায়, ভঙ্গুর হয়। এই যে একটা ওয়েদারিং প্রসেস, কেমিক্যাল ওয়েদারিং প্রসেস, সেটা সম্পূর্ণরূপে চলে অক্সিজেনের উপস্থিতিতে। আচ্ছা, এটা যদি লিখি 4FeO + 3H2O + O2, তখন এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এছাড়া জীবদেহের শক্তি,
জীবদেহে তাপ ও শক্তি সরবরাহ করে। কে করে? অক্সিজেন। আচ্ছা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে CO2 এর ভূমিকায় আসবে। CO2, কার্বন ডাই অক্সাইড যদি না থাকে তাহলে কি হবে না? সালোক সংশ্লেষ, অর্থাৎ উদ্ভিদ যে সালোক সংশ্লেষ করে, অর্থাৎ উদ্ভিদ যে আলোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কার্বন ডাই অক্সাইড। এবং উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারে তাহলে আমরা প্রাণীরা, প্রত্যেকটি প্রাণী হয় পরোক্ষভাবে উদ্ভিদদের উপর নির্ভরশীল, না হলে প্রত্যক্ষভাবে তো আছি। তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে উদ্ভিদের উপর নির্ভরশীল, সেই উদ্ভিদের খাদ্য তৈরিতে সম্পূর্ণরূপে কাজে লাগে CO2। এছাড়া এটা উষ্ণতা নিয়ন্ত্রণ করে। উষ্ণতা নিয়ন্ত্রণ বলতে কি না, যদি কার্বন ডাই অক্সাইডে CO2 এর পরিমাণ বেশি হয়, CO2 এর পরিমাণ বেশি হলে কি না, বাতাস বেশি উষ্ণ হবে। তাহলে উষ্ণতা নিয়ন্ত্রণে CO2 এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া কি, কার্বনেশন বা অঙ্গার যোজন, এই যে কেমিক্যাল ওয়েদারিং প্রসেসটা, এটা সম্পূর্ণরূপে হয় CO2 এর দ্বারা। কীরকম? বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠে আসছে বায়ুমণ্ডল ভেদ করে, তখন CO2 কে পাচ্ছে, দিয়ে তৈরি করছে কি H2CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড। এটা যখন চুনা পাথরের উপর দিয়ে যাচ্ছে, CaCO3 প্লাস H2CO3, সেটা তৈরি করছে CaHCO3 এর হোল 2, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হচ্ছে কিসের দ্বারা? না, কার্বন ডাই অক্সাইডের দ্বারা। আচ্ছা, কার্বনেশন যে কেমিক্যাল ওয়েদারিং প্রসেস, সেটা হলো। আচ্ছা, এছাড়া হচ্ছে দূষণ। যদি বাতাসে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড হয় তাহলে সেই বাতাসটাকে দূষিত বায়ু ধরে নেওয়া হয়, কারণ আমাদের প্রাণীদের পক্ষে অতিরিক্ত মাত্রায় কার্বন ডাই অক্সাইডটা অনেক সময় মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে, ফলে এটা দূষণও ঘটায়। আর এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কি না, আগে যে ইকুয়েশনটা বললাম, H2O, অর্থাৎ বৃষ্টির জল যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসছে, CO2 এর সঙ্গে বিক্রিয়া করে কি করছে? H2CO3, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যখন চুনাপাথরের উপর দিয়ে যাচ্ছে, তখন সে চুনাপাথরকে ধ্বংস করছে। যেমন এখন তাজমহল মানে বেশ কিছু জায়গায় তাজমহলের দেখা গেছে গর্তের মতো, যেটাকে আমরা বলছি স্টোন ক্যান্সার। তো এই অ্যাসিড বৃষ্টির কতগুলো খারাপ দিক আছে। এই অ্যাসিড বৃষ্টিটা ঘটায় কিন্তু CO2। এরপরে যদি জলীয় বাষ্পের প্রভাবে যায়, আমি মেনলি যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, জলীয় বাষ্প বা এটা হচ্ছে ওয়াটার ভেপার। এটা কি করে না, একে হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ জলচক্র নিয়ন্ত্রণ করে। কিরকম ভাবে না, মেঘ বৃষ্টি তৈরি করে। মেঘ বৃষ্টি কিভাবে তৈরি হয় না, জলীয় বাষ্প যখন উপরে উঠে যায় বায়ুমণ্ডলে, তখন উপরে উঠে গিয়ে কি না, ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে তখন বিভিন্ন পার্টিকেলকে আশ্রয় করে মেঘের রূপ নেয় এবং পরে বৃষ্টি রূপে ঝরে পড়ে। এবং এই বৃষ্টিটাই পরে চুঁয়ে চুঁয়ে মাটির তলায় যায় বা বিভিন্ন নদী ইয়েতে যারা সমুদ্রে গিয়ে পড়ে, আবার সেখান থেকে ইভাপোরেশন হয়ে মেঘ সৃষ্টি করে, পরে আবার বৃষ্টি রূপে। এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল, এটা না হলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না। এই মেঘ বৃষ্টি ঘটিয়ে জলচক্রটাকে সম্পন্ন করে, সেটা হচ্ছে H2O। এছাড়া জলবায়ু নিয়ন্ত্রণ।
অর্থাৎ কোনো জায়গায় যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় সেখানে কি হবে, না বৃষ্টি বেশি হবে। বৃষ্টি বেশি হলে সেই জায়গার জলবায়ুটাকে আমরা কি বলছি, না আর্দ্র জলবায়ু। আবার যদি বৃষ্টি কম হয় তখন সেখানে শুষ্ক জলবায়ু হবে। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে যেটা আমরা একদম প্রথমে ভাগ করেছিলাম যে গ্যাসিয়াস কম্পোনেন্টস, তারপরে ছিল জলীয় বাষ্প, তারপরে ছিল কঠিন বস্তুকণা বা ডাস্ট পার্টিকেল। সেটার কথা একটুখানি বলেছিলাম যে সমুদ্রের যে লবণ কণা। আচ্ছা, এটা ডাস্ট পার্টিকেলের মধ্যে কি কি আছে, একে সমুদ্রের লবণ কণা, এটাকে বা এরোসলও বলছি, অর্থাৎ বায়ুতে ভাসমান ধূলিকণা। সমুদ্রের লবণ কণা থাকবে, আর থাকবে আগ্নেয়গিরির ছাই, উল্কার টুকরো, আর বায়ু দ্বারা অপসৃত বায়ুতে ভাসমান যে বালি কণা। আচ্ছা, আর যেটা থাকে সেটা জৈব উপাদান থেকে, সেটা থাকে ফুলের রেণু। এবার এর ইম্পর্টেন্সটা কি, না আমরা আগে জলীয় বাষ্পের কথা বললাম যে সে কি করে, না কঠিন বস্তুকণাকে আশ্রয় করে মেঘরূপে ভাসতে থাকে। ফলে এই কঠিন বস্তুকণাকে আশ্রয় করার জন্য কিন্তু এই কঠিন বস্তুকণাগুলো দরকার, এবং সেটা এই দুটোর মানে দুটো মিক্সচার হলে তবেই হাইড্রোলজিক্যাল সাইকেলটা সম্পন্ন হবে। তাই এই যে জলীয় বাষ্প, সে কিন্তু কোনো ডাস্ট পার্টিকেল ছাড়া সে ঘনীভূত হয়ে মানে মেঘ বা জলের যে কণা সেটা তৈরি করতে পারে না, যে ড্রপগুলো তৈরি হয়। আচ্ছা, তাহলে এই সমস্তগুলো যেগুলো ইম্পর্টেন্ট পার্টিকেল ছিল সেগুলো আলোচনা করা হলো। এরপরে টোটালি যদি বায়ুমণ্ডলের কথা বলি, যে বায়ুমণ্ডল আমাদের কিভাবে উপকার করে বা বায়ুমণ্ডলের গুরুত্ব কি, তাহলে কি আসছে, না একে হচ্ছে জীবকুল রক্ষা। সেটা কত রকম ভাবে হতে পারে, না প্রথমত সূর্য কিরণ, বায়ুমণ্ডল নেই ধরে নিলাম, তাহলে সূর্য কিরণ কি ডাইরেক্ট আসবে, ফলে হঠাৎ প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে যাবে। আবার বায়ুমণ্ডল নেই তো সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই প্রচুর ঠান্ডা হয়ে যাবে, ফলে কি হবে, আচ্ছা জীবকুল রক্ষা এখানে কি করলো, না উষ্ণতার সাম্য অবস্থা। এখানে যেহেতু বায়ুমণ্ডলটা ঘিরে আছে, তো বায়ুমণ্ডল ঘিরে থাকার জন্য এই যে হঠাৎ করে চলে আসা বা হঠাৎ করে চলে যাওয়া সেটা হচ্ছে না, উষ্ণতার সাম্য অবস্থা থাকে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট বিয়ের দাগে বলবো যে বায়ুমণ্ডলটা নেই ধরে নিলাম, তাহলে কি হচ্ছে না সূর্যরশ্মি ডিরেক্ট এসে পৌঁছাচ্ছে, তাতে সঙ্গে সঙ্গে পৃথিবী পৃষ্ঠে যতটা জল আছে সেটা অধিক পরিমাণে, মানে এইরকম নয় যে এখন যে প্রক্রিয়াটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল সম্পন্ন হতে, সেরকম না, হঠাৎ করেই জল বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে জল যদি হঠাৎ করেই বাষ্পে পরিণত হয় এবং পুরোটাই হয়ে যায়, তখন পৃথিবী কি হবে, না ঊষর রুক্ষ মরুভূমিতে পরিণত হবে। তখন কিন্তু সেখানে আর প্রাণের অস্তিত্ব দেখা যাবে। তাহলে উষ্ণতার সাম্যাবস্থা বজায় রাখছে জলীয় বাষ্প, যে জল যে বাষ্পে পরিণত, মানে যেটা বলছি যে বায়ুমণ্ডল না থাকলে হঠাৎ করেই টোটাল বাষ্পে পরিণত হয়ে যেত, তাতে ঊষর রুক্ষ মরুভূমিতে পরিণত হয়ে যেত। শীতের দাগে কি বলবো, না বায়ুমণ্ডলের সূর্য থেকে আগত যে আলট্রাভায়োলেট রেস সেটা বায়ুমণ্ডল শোষণ করে, ফলে ক্ষতিকারক রশ্মিকে আসতে দেয় না। এই বাধা দেয়, এই ক্ষতিকারক রশ্মি কি করতো, আল্ট্রাভায়োলেট রেস বিভিন্ন প্রাণী, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়া বা প্রাণীদের, আমাদের মানুষ সহ অন্যান্য প্রাণীদের কি হচ্ছে, না ত্বকের ক্যান্সার দেখা দিচ্ছে, সেইটা থেকে
রক্ষা করছে কে? বায়ুমণ্ডল। এবার 2-এর দাগে যদি যায় তাহলে বেতার তরঙ্গ প্রতিফলন। অর্থাৎ বায়ুমণ্ডল থেকেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে এই যে আমরা রেডিও, টিভি এই সমস্ত দেখছি, সেই সাউন্ড সিস্টেম টোটালটাই বা পিকচার পুরোটাই হচ্ছে তরঙ্গগুলো আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। আমরা এরপরে লেয়ারিংগুলো পড়ব। তো তার ফলে কিন্তু আমাদের এই যে মানে পুরো পৃথিবীর খবর একসাথে জানতে পাচ্ছি, সেটা রেডিও, টিভি ইত্যাদি চালানো ইত্যাদি সম্ভব হয়েছে বায়ুমণ্ডলটা থাকার জন্য। 3 নম্বরে শব্দ শোনা। অর্থাৎ এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই যে কথা বলছি বা অন্যান্য শব্দ, এই শব্দগুলো শোনা যেত না। 4 নাম্বার পাখি, এরোপ্লেন এরা উড়তে পারছে বায়ুমণ্ডল থাকার জন্য। পাখি, এরোপ্লেন এরা উঠতে পারছে বায়ুমণ্ডলটা থাকার জন্য। এইগুলো যদিও কারণ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই 3টে পয়েন্ট বায়ুমণ্ডল করে আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় রেখেছে। এরপরে যদি কিছু মানে টোটাল ব্যাপারটাই আলোচনা করা হলো, এরপরে যদি কিছু কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।